আমি বৈশাখী ৩১ মে ২০২৪। আমার ভাইয়ের পরীক্ষার কারণে আমি আর আমার ভাই গিয়েছিলাম রমনা পুলিশ কমপ্লেক্সে, যেখানে পলাশ দাদা থাকতেন তার কোয়ার্টারে। আমরা ছিলাম সেখানে ৪৩ ঘন্টা। সেই সময়টায় আমি নিজের চোখে দেখেছি আমার বোন সুস্মিতা কিভাবে একা হাতে সংসারের সব কাজ করত। রান্না করা, ঘরদোর গোছানো, এমনকি ফিল্টার থেকে পানি ঢালা, সব একা। আর তার শাশুড়ি, তিনি শুধু পূজার কাজ করতেন আর সারাক্ষণ পলাশ দাদার কানে কথা ঢালতেন সুস্মিতা খারাপ, অকর্মা, অযোগ্য। সেই বাড়িতে আমি একজন মাকে দেখেছি, যিনি নিজের পুত্রবধূকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিলেন প্রতিদিন। আমি আর মাত্রই গেলাম, আমার বোন সুস্মিতা আমাকে জড়িয়ে ধরেছিল। তা ছিল না আনন্দের জড়ানো, তা ছিল এক অসহায়ত্বের কান্না, যেন কেউ তাকে বাঁচিয়ে নিয়ে যাক এই নরক থেকে। কিন্তু অবাক করা বিষয় ছিল পলাশ দাদা, যেই ছেলেটা নিজের মায়ের সাথে থেকেও তার স্ত্রীকে ভালোবাসত নিঃস্বার্থভাবে। ওর চোখে ছিল স্ত্রীকে বাঁচিয়ে রাখার এক প্রবল আকুতি। আমি স্পষ্ট দেখেছি পূজার ঘরে বসে একজন মা নিজের ছেলের কানে বউয়ের নামে বিষ ঢালছে। আমি যে বাসায় ঢুকলাম, সুস্মিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, তোরা কি আসবি? আমার শাশুড়ি মা তো ওনার বাকি দুই ছেলের আশাটাও পছন্দ করে না। আমার বোনের একটাই দুর্বলতা, সে কখনো নিজের কষ্ট কাউকে বলতে চাইতো না। এমনকি আমার পিসিকেও ফোন করে কিছুই জানাতে চাইতো না। নিজের দুঃখ নিজের ভেতরে লুকিয়ে রাখতো। আমরা সেই কোয়ার্টারে ছিলাম মাত্র ৪৩ ঘন্টা, কিন্তু সেই সময় দেখেছি ফ্রিজ থেকে খাবার বের করার অধিকারও ছিল না সুস্মিতার। রান্না কেবল তখনই হতো যখন তার শাশুড়ি অনুমতি দিতেন। পরীক্ষার দিন আমি তাকে প্রায় জোর করে বাহিরে নিয়ে যাই, একটু যেন দম ফেলার সুযোগ পায় মেয়েটা। সেই দিন পলাশ দাদা আমাদের জন্য বাহির থেকে বিরিয়ানি আনিয়েছিল, তাতেও খেপে যায় মা। সবার খাওয়া শেষে ছেলেকে অনেক বকাঝকা করেন, অথচ সেই দিন সুস্মিতা সব গুছিয়ে দিয়ে সন্ধ্যায় ফিরে আবার রান্নাঘরে ঢুকে রাতের খাবারটাও তৈরি করছিল। যখন আমরা বাহির থেকে বের হয়েছিলাম, সেই মাত্র ২ ঘন্টায় ১০ মিনিট অন্তর অন্তর তার শাশুড়ি ফোন করছিল। পলাশ দাদা তখন বলছিল, মা একটু স্ট্রিক্ট, বাবার অনুপস্থিতিতে আমাকে মানুষ করছে তো, তাই কিছু বলতে পারি না। আমি বুঝেছিলাম পলাশ ভালোবাসে বউকে, কিন্তু মায়ের চাপে নিজের স্ত্রীকে একটু নিরাপত্তা দিতে পারে না। যাওয়ার সময় আমি সাধারণত প্রণাম করি, কথা বলি, কিন্তু তখন দেখলাম দাদা পূজার ঘরে আটকে আছেন, যেন আমাদেরকে বিদায় জানাতে পারছেন না। আমি বুঝে গিয়েছিলাম এই ঘরটা আমার বোনের নয়, এটা আমার দেখা ওই ৪৩ ঘন্টার একটি বর্ণনা। ১ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনা আমাকে অপ্রস্তুত করে তুলেছিল। সমুদ্রে এই ছবিটা ওদের হানিমুনের উদ্দেশ্যে। উল্লেখ্য, এখানেও ওর শাশুড়ি মা গেছিল। ওদের ৩ মাস দেখাশোনায় বিয়ে হয়েছিল। সুস্মিতাকে ওই ৩ মাস শাশুড়ি মা লক্ষ্মী বলতো, বারবার বলতো, কোয়ার্টারে আমার ছেলেকে তুমি দেখে রাখবা। সুস্মিতা ওর স্কুল জীবন অবধি মামার বাড়িতে ছিল, এক স্কুল, সবকিছুই একসাথে। যারা ওকে চেনে তারা জানে তার স্বভাবে কেমন। পিসিমশাই অসুস্থ হওয়ার পর এসএসসির পরপরই বিয়েটা ওর বাবার বাড়ির লোকজন মিলে ঠিক করেছিল। পলাশ দাদাকে রমনা পার্কে বলেছিলাম আমার বোন কেমন, উনি বলেছিল ফুলফিল সোলমেট। সদা হাসোজ্জ্বল সেই মুখে শিওর বৈশাখী, সি ইউ অ্যাগেইন, আর শোনা হবে না। সুস্মিতার মা, মামারা তাদের মেয়েকে আনতে গেল। মৃতদেহ তাদের ভাইরা আগে গোপালগঞ্জে নিয়ে গেল। মিডিয়া ও একপাক্ষিক ইন্টারভিউ পাবলিশ করলো। প্রতিটা ব্যক্তি যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারত, তাহলে হয়তো এমন ক্ষতিটা আর হতো না। শেষ কথা, সব অনিষ্টের মূলে রয়েছে একটি চরিত্র, তা হলেন শাশুড়ি। এই গল্পে পলাশ ভালোবাসত, কিন্তু শক্তি ছিল না। সুস্মিতা সহ্য করত, কিন্তু প্রতিবাদ করত না। কিন্তু এই পরিবারের সর্বনাশের মূলেই ছিল এক অধিকারবাদী, অসহিষ্ণু, মানসিকভাবে নির্যাতক শাশুড়ি, যিনি নিজের ছেলের জীবন আর পুত্রবধূর পৃথিবী দুটোকেই ধ্বংস করে দিয়েছেন। প্রতিটা পরিবারে যদি শাশুড়িরা মানুষকে মানুষ হিসেবে দেখতেন, শিখতেন, তাহলে নিজের ছেলে বড় করা মানে এই নয় যে ছেলের বউয়ের উপর শাসনের অধিকার আপনি পেয়ে যাবেন। সেই ভুল ধারণার কথা বলি সুস্মিতা। আর আজ আমরা তাকে হারালাম একেবারে চিরতরে।